এইমাত্র বদলে গেল অন্নপূর্ণা যোজনার ফর্ম। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে 12 পাতার মানে 12 পৃষ্ঠার ফর্ম ফিল আপ করে দেখাচ্ছিলাম। এবারে কিন্তু ফর্মে পরিবর্তন করা হয়েছে। এবার আর 12 পাতা নয়, 13 পাতার ফর্ম দেওয়া হয়েছে। তো বর্তমানে কি কি পরিবর্তন করা হয়েছে, মানে এবার এই নতুন ফর্মে কি কি সংযোজন করা হয়েছে, আজকের এই ফর্ম ফিল আপের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এক এক করে আপনাদেরকে দেখাবো। পরিবারের প্রধান আপনি কাকে করবেন, শ্বশুর শাশুড়ি, আপনার স্বামী, কাকে পরিবারের প্রধান করবেন, ফর্ম কোথায় পাবেন, আধার নাম্বার কার লিখবেন বা কোথায় লিখবেন, ঠিকানায় কী লিখতে হবে, সেই সমস্ত কিছু তথ্য এই নতুন ফর্ম অনুযায়ী কিন্তু আপনাদেরকে ফিল আপ করে দেখাবো। এবং খুবই গুরুত্বপূর্ণ, ফর্মে যে পরিবর্তন হয়েছে এটা যদি আপনি না জানেন তাহলে হয়তো আপনি পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। চলুন সম্পূর্ণ ফর্ম ফিল আপটা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার যে ফর্মটি ফিল আপ করা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু নতুন ফর্ম, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। আগের ফর্মে কিন্তু এরকম লেখা ছিল না পশ্চিমবঙ্গ সরকার, এখন দেখুন বাংলা ফর্মেও লেখা রয়েছে। আগে 12 পৃষ্ঠার ফর্ম ছিল, এখন কিন্তু 13 পৃষ্ঠা রয়েছে। আপনাদেরকে একটু নিচের দিকে নিয়ে যাই, একদম শেষের পৃষ্ঠা, এই যে দেখুন 13 পৃষ্ঠা দেখতে পাচ্ছেন, এখানে হাইলাইট করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে বুঝতেই পাচ্ছেন একটা পৃষ্ঠা কিন্তু যোগ করা হয়েছে। এবার কি কি সংযোজন করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে ফর্ম ফিল আপটা আমরা দেখে নিই যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কোথায় কী লিখতে হবে। এখানে আপনারা যদি দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে 3টে বিভাগ করা রয়েছে, মানে 3টে ভাগ রয়েছে। এর মধ্যে প্রথম যে বিভাগটা রয়েছে দেখুন পারিবারিক পরিচয় চাওয়া হয়েছে। আর এই জায়গায় কিন্তু আপনাদেরকে লিখতে হবে, কোথাও কিছু কিছু জায়গা রয়েছে যেখানে টিক দিতে হবে, কিছু কিছু জায়গা রয়েছে টিক দিতে হবে না, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখুন 1 নম্বরে কী বলা হয়েছে, পরিবারের প্রধানের নাম। আচ্ছা, কোথায় নতুন কী সংযোজন হয়েছে সেটা কিন্তু দেখাবো, ভিডিওটা স্কিপ করবেন না। আর ফর্মে যে সমস্ত পরিবর্তনগুলো করা হয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবেন। তো প্রথমেই এখানে দেখুন বলা হয়েছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ 1 নম্বরেই বলা হয়েছে পরিবারের প্রধানের নাম লিখতে হবে। তো এখানে কার নাম লিখবেন, আপনার শ্বশুর শাশুড়ি, বাবা মা স্বামী, কার নাম লিখবেন, এই নিয়ে কিন্তু একটা এখানে কনফিউশন তৈরি হয়েছে। তবে আপনি দুটো পথ অবলম্বন করতে পারেন এবং শেষে একটা যুক্তি দেবো, যেটা আপনি যদি অ্যাপ্লাই করেন মানে কাজে লাগান, আশা করি আপনার অনেক কাজে দেবে। তো প্রথমত আপনাদেরকে জানাবো, প্রথম পথ যে আপনার পরিবারটা ধরুন যৌথ পরিবার, এখনও পর্যন্ত আপনার যে রেশন কার্ডগুলো রয়েছে আপনার ফ্যামিলিতে, আপনি রেশন কার্ডে ফ্যামিলি হেড পরিবর্তন করেননি। যে কোনো একজন ব্যক্তি আপনার রেশন কার্ডের ফ্যামিলি হেড রয়েছে আপনার পরিবারের। তো সেক্ষেত্রে যিনি ফ্যামিলির হেড রয়েছেন তার নাম কিন্তু আপনি এখানে বসাতে পারেন। সেক্ষেত্রে আপনার শাশুড়ি হতে পারে, আপনার শ্বশুরমশাই হতে পারেন, বা আপনার স্বামী হতে পারেন। তো এই হিসাবে আপনার পরিবারের যিনি প্রধান তার নাম কিন্তু আপনি এখানে লিখতে পারেন আধার কার্ডে অনুযায়ী। আধার কার্ডে যে নাম রয়েছে সেটা বসাতে পারেন। আচ্ছা, এক্ষেত্রে যদি আপনি রেশন কার্ডটা না ধরেন বা না বানেন, আরও একটা কিন্তু পদ রয়েছে। কারণ এই ফর্মেই আরও একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে পরিবার বলতে কি বোঝায়, অর্থাৎ এখানে কাকে বলা হচ্ছে, রেশন কার্ডের কথা আবার এখানে উল্লেখ করা হয়নি। যদি সেটা ধরেন তাহলে আপনি আপনার স্বামীকেও কিন্তু এই যে পরিবারের প্রধান করতে পারেন। আচ্ছা, একটু নিচের দিকে চলে আসি, এখানেই কিন্তু এটা বলা হয়েছে, এই যে এই জায়গাটা দেখুন কি বলা হয়েছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তো এখানে কোনো রেশন কার্ডের বিষয়ে বলা হয়নি, মানে একই পরিবার বোঝায় এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। মানে আপনারা যৌথ পরিবারে আছেন, একসঙ্গে রান্নাবান্না হয়, একসঙ্গে থাকেন, সেটাকে একটা যৌথ পরিবার বলা হয়েছে। এবার ধরুন আপনার পরিবারটা আলাদা হয়ে গেছে, আপনারা আলাদা খাওয়া দাওয়া করেন, বাড়িঘর আলাদা, সমস্ত কিছু আলাদা। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আলাদা পরিবার হিসেবে ধরুন আপনার স্বামীকে হেড অফ দ্য ফ্যামিলি করতে চাইছেন, সেক্ষেত্রে করতে পারেন। তবে এবার আপনাদেরকে জানাবো, যারা ধরুন আপনার স্বামীকে হেড অফ দ্য ফ্যামিলি করছেন, তারপরেও তো আপনাদের মনে একটা সন্দেহ থাকতে পারে, তাই না, যে যদি সরকার থেকে আবার রেশন কার্ডটাকে ধরে তাহলে তো আমাদের এই যে ফর্মটা, এক্ষেত্রে যে স্বামীর নাম দিলাম এক্ষেত্রে সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে বলবো আপনারা সঙ্গে সঙ্গে ফর্মটা জমা না করে একটা কাজ করতে পারেন। এখানে আপনি আপনার ফ্যামিলি, এই যে হেড, ফ্যামিলির যিনি হেড, ধরুন আপনি আপনার স্বামীর নাম দিলেন। এবারে আপনি অনলাইনে কি করবেন, রেশন কার্ডের পরিবার বিভাজন করা যায় খুব সহজেই। রেশন কার্ডের যে ফ্যামিলি হেড সেটা চেঞ্জ করা যায় এবং পরিবার আলাদা করা যায়। অনলাইনে অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে। পরবর্তীতে আমরাও নতুন ভিডিও আনবো, সেই ভিডিও দেখেও কিন্তু আপনারা আপনাদের পরিবারটাকে আলাদা করে নিতে পারবেন। মাত্র আধ ঘন্টার মধ্যে, মানে 10 মিনিট 5 মিনিটের মধ্যেই আপনারা কিন্তু পুরো কাজটা করে নিতে পারবেন। তো যদি আপনি আপনার স্বামীকে হেড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রেশন কার্ডটাকে অনলাইন থেকে আপনার যে ফ্যামিলির হেড সেটাকে পরিবর্তন করে দেবেন, পরিবারটাকে আলাদা করে দেবেন, মানে স্প্লিট করে দেবেন। দিলেই দেখবেন এই যে সমস্যাটা আপনার হচ্ছে সেটা কিন্তু আর হবে না। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। এই মুহূর্তে যদি আপনি চান আপনার রেশন কার্ডে যিনি ফ্যামিলি হেড রয়েছেন তার নাম দিতে পারেন, অথবা আপনি যদি আপনার স্বামীর নাম দেন বা আলাদা হন, আলাদা পরিবার হন, তাহলে কিন্তু আপনি তার নামও কিন্তু এখানে দিতে পারেন। যাই হোক, এইটুকু আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার দেখুন জন্ম তারিখ, পরিবারের যিনি প্রধান তার জন্ম তারিখটা এখানে দিতে হবে, দিন মাস বছর সেই অনুযায়ী দিয়ে দেবেন। পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ মহিলা যেটা হবেন, যদি মহিলা হন মহিলাতে ঠিক দেবেন, যদি পুরুষ হন পুরুষতে ঠিক দেবেন, যেটা হবেন, বা অন্যান্য যেটা হবেন সেটাই ঠিক দেবেন।
পরিবারের প্রধানের আধার নাম্বার, এখানে আধার নাম্বার দিয়ে দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পরিবারের সদস্য সংখ্যা, তো এখানে আপনার মোট পরিবারে কজন সদস্য, যদি নতুন আপনি ফ্যামিলি বিভাজন করেন তারপরেও আপনার পরিবারে যে কটা সদস্য রয়েছে, অর্থাৎ আপনার পরিবারে এই মুহূর্তে যে কটা সদস্য রয়েছে সেটা সংখ্যায় লিখবেন। 5 জন হলে 5 জন, 2 জন হলে 2 জন, যেটা হবে সেটা সংখ্যায় লিখে দেবেন, কেমন? এরপর ঠিকানা, তো এই জায়গায় আপনার পুরো ঠিকানাটা লিখে দেবেন। তারপর স্থায়ী ঠিকানার জায়গায় আপনি স্থায়ী ঠিকানাটা লিখে দেবেন। অনেক মহিলা বলছিলেন দাদা বিয়ের পরে আমার ঠিকানা চেঞ্জ হয়নি, সেক্ষেত্রে আমি কি করব? দেখুন 3 মাস হাতে সময় রয়েছে, আপনার ঠিকানাটা চেঞ্জ করে নিন, সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকাটাই কিন্তু জরুরি। ঠিকঠাক করে নিন, তারপরে আবেদন করুন, আশা করি সমস্যা হবে না। এরপর যোগাযোগের নাম্বার, এই জায়গায় আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। এবারে দেখুন বলা হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যর কিন্তু তথ্য দিতে হবে। এইবার একটা জিনিস আপনাদেরকে জানাই, এখানে প্রথমেই কী লেখা রয়েছে দেখুন, পরিবারের প্রধান, তো প্রধানের নামটা এখানে দিয়ে দিলেন। এবার তিনি ধরুন অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন, তিনি ধরুন মহিলা, তিনি কোনো পুরুষ নন, তিনি মহিলা, এবং তিনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চাইছেন। তো সেক্ষেত্রে তিনি এই যে হ্যাঁ টিক রয়েছে এখানে টিক করবেন। এই যে দেখুন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এখানে হ্যাঁ করছেন মানে আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন, ঠিক আছে। এবারে ধরুন আপনার পরিবারে আপনার স্বামী প্রধান, তো তিনি তো আর অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন না, সেক্ষেত্রে কিন্তু এখানে টিক করার প্রয়োজন পড়বে না আশা করি। এইবারে আপনার পরিবারের যে সমস্ত সদস্যরা এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চাইছেন বা করবেন তাদের নাম এক এক করে যুক্ত করতে হবে। যেমন সদস্য 1, এই যে সদস্য 1-এর সোজাসুজি দেখুন হ্যাঁ রয়েছে, তো অন্নপূর্ণা যোজনায় আবেদন হচ্ছে, তো এখানে হ্যাঁতে টিক করে দেবেন। এবার দেখুন নাম, এই জায়গায় যে মহিলা আবেদন করছেন সেই মহিলার নাম, তার জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক, স্বামী স্ত্রী হলে স্বামী স্ত্রী, শাশুড়ি বৌমা, শ্বশুর বৌমা, যা হবে আর কি সেটা, বাবা মেয়ে যেটা হবে সেটা লিখবেন। আর ওই যে মহিলা আবেদন করছেন ওনার কিন্তু আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে। একইভাবে ধরুন অনেকে জানতে চাইছিলেন যে দাদা আমাদের পরিবারে 3 জন মহিলা রয়েছে, তো একই যৌথ ফ্যামিলি, তো আমরা 3 জন মহিলা কি একটা ফর্মে আবেদন করতে পারবো? ফ্যামিলি মেম্বারের যিনি হেড রয়েছেন হেডকে 1 রেখে সবাই আবেদন করতে পারবো? হ্যাঁ। তারপরে এই যে সদস্য 1, সদস্য 2, এই সমস্ত যে রয়েছে দেখুন এখানে কিন্তু আপনারা এক এক করে যোগ করতে পারবেন, ঠিক আছে। এইবারে চলে আসুন পরের অপশানে, এখানে দেখুন বলা হয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। তো পরিবারের যিনি প্রধান রয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, তো ব্যাংকের নাম এখানে লিখে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা পরিষ্কারভাবে লিখবেন, আইএফএসসি কোডটা এখানে লিখবেন। কি বলা হয়েছে? ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, তো অবশ্যই আধার লিঙ্ক রয়েছে, ডিবিটি লিঙ্ক রয়েছে, এরকম অ্যাকাউন্ট দেবেন। এরপরে দেখুন বলছে আচ্ছা যদি আপনার ফ্যামিলির যিনি হেড রয়েছেন তিনি পুরুষ হন তারপরেও কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এবারে দেখুন বলা হয়েছে সদস্য 1, যে কটা মহিলার আপনি ফর্ম ফিল আপ করেছেন সেই কটা মহিলার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। এইভাবে পরিবারের সবার কিন্তু দিয়ে দেবেন যাদের এন্ট্রি করছেন। এরপর নিচের দিকে চলে আসুন 11 নম্বরে, দেখুন বলা হয়েছে ইপিক, তো পরিবারের যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তিনি এবং প্রাপ্তবয়স্ক যে সমস্ত সদস্য যাদের ভোটার কার্ড রয়েছে তালিকা এবং অংশ নম্বর এগুলো কিন্তু দিতে হবে। তো ইপিক নাম্বারটা, ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর ভোটার কার্ডে পেয়ে যাবেন, সেটাকে দেখে এখানে বসিয়ে দেবেন। সদস্য 1, সদস্য 2, এইভাবে কিন্তু অন্যান্য যে সদস্য রয়েছে তাদেরগুলোও কিন্তু বসিয়ে দেবেন। এরপরে বিভাগ, দেখুন এই বিভাগে কি লেখা রয়েছে, আপনি অসংরক্ষিত ক্ষেত্রের যদি মহিলা হন বা আপনার ধরুন অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল ক্যাটাগরির হন, সেই সঙ্গে ধরুন আপনি এসসি, এসটি, ওবিসি বা অন্য ক্যাটাগরির যে ক্যাটাগরির হবেন সেই ক্যাটাগরিতে আপনি টিক করবেন। এবার দেখুন যে ক্যাটাগরির হবেন সেই ক্যাটাগরির শংসাপত্র, যেমন জাতিগত শংসাপত্র, আর্থিকভাবে দুর্বল শ্রেণী, ইডব্লিউএস শংসাপত্র, তো এই সমস্ত শংসাপত্র যেটা আপনি সিলেক্ট করবেন সেই জেরক্সটা কিন্তু আপনি অবশ্যই ফর্মের সঙ্গে যুক্ত করে দেবেন। শুধু তাই নয়, যে সমস্ত ডকুমেন্টের কথা বলছি আপনাদেরকে, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, এগুলোও কিন্তু আপনারা ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন। যে কটা সদস্য ফর্ম ফিল আপ করছেন প্রত্যেকের কিন্তু ডকুমেন্ট দিতে হবে। এবার দেখুন বলা হয়েছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, যদি পান তাহলে এই জায়গায় টিক করে দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, তো যদি থাকে হ্যাঁতে টিক করবেন, আর যদি না থাকে নাতে টিক করবেন। তো হ্যাঁতে যদি টিক করেন সেক্ষেত্রে আপনার কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে। যদি AAY থাকে, PHH, SPHH, RKSY 1, 2 বা ভর্তুকিহীন রেশন কার্ড যেটা রয়েছে আপনার ক্ষেত্রে সেটাই টিক করবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, তো যদি তোলেন তাহলে হ্যাঁতে টিক করবেন, না তোলেন তাহলে নাতে টিক করবেন। এরপরে সম্পদের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখুন, বাড়ির ধরন, আপনি যে বাড়িতে বসবাস করছেন আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি হ্যাঁ থাকে
মানে হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না হয় তাহলে নাতে টিক করবেন। এরপরে দেখুন বলা হয়েছে পারিবারিক জমির মালিকানা, যদি পারিবারিক কোনো জমি থেকে থাকে সেক্ষেত্রে জমির মালিকানা আছে কি না সেটা আপনি এখানে দেবেন। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে দেখুন রেজিস্ট্রেশন নথি, মিউটেশন এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি কিন্তু আপনাকে জমা করতে হবে। আর যদি না হয় তাহলে এগুলো কিছু দিতে হবে না। এরপর নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে বলা হয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, অর্থাৎ যে কজন সদস্যকে আপনি এন্ট্রি করছেন সবার মিলিয়ে কত পরিমাণ জমি রয়েছে শতকে এখানে লিখতে হবে। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। যানবাহন বা আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, মানে আপনাদের পরিবারে ব্যবসা করেন না, নিজস্ব কোনো 4 চাকা গাড়ি টাড়ি আছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। যদি হ্যাঁ হয় মানে থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন, যদি না থাকে নাতে টিক দেবেন। আর হ্যাঁতে টিক দিলে গাড়ির নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির মডেল নাম্বার এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। এবার বলা হয়েছে দেখুন পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন, না থাকলে নাতে টিক দেবেন। নাতে দিলে কিছু লিখতে হবে না, আর হ্যাঁতে দিলে আপনার কোন ধরনের স্বাস্থ্য বিমা রয়েছে, সরকারি না বেসরকারি, কোন কোন সদস্য রয়েছে, প্রিমিয়ামের পরিমাণ কী রয়েছে, সেই সমস্ত বিবরণ কিন্তু এখানে দিতে হবে। এরপর নিচের দিকে চলে আসুন, আয় বা পেশা। কোনো সদস্য কি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, মানে আয়কর বা পেশাগত কর দিয়ে থাকেন? তো যদি দিয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ দেবেন, যদি না দেন তাহলে না দেবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, তো যাদের যাদের প্যান কার্ড রয়েছে, প্যান কার্ড থাকলে হ্যাঁতে টিক করবেন। এবার যাদের যাদের নাম রয়েছে, মানে যাদের যাদের নামে প্যান কার্ড আছে তাদের নাম এবং প্যান কার্ডের নাম্বার এখানে পরপর কিন্তু দেওয়া রয়েছে, আপনারা দিয়ে দেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, এবারে দেখুন বলা হয়েছে কর্মসংস্থানের ধরন। তো প্রথমেই পরিবারের যিনি প্রধান তিনি কোন ধরনের কাজ করে, সরকারি ক্ষেত্রে কাজ করেন, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী বা অন্যান্য অনেক এখানে অপশান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর অপশান রয়েছে। এর মধ্যে থেকে আপনি যে কাজটা করেন সেটা দিতে পারেন। যেমন অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, যেমন কারিগর, শিল্প, কৃষক, মানে শিল্পী, কৃষক। তো আপনার যেটা হবে সেটা কিন্তু আপনি এখানে টিক করবেন সেই বক্সে। আর যে কাজটা আপনি করেন সেটা নিয়ে একটা স্বঘোষণাপত্র দিয়ে দেবেন। শুধু তাই নয়, আপনার পরিবারের অন্যান্য যে সদস্যগুলো রয়েছে তারা যে কাজ করে সেগুলো কিন্তু এখানে টিক মার্ক করবেন এবং সেই অনুযায়ী কিন্তু তথ্য আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে দেখুন 4 নম্বরে বলা হয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তো যদি ধরুন আপনার পরিবারে 2 জন শিক্ষিত তাহলে এখানে 2 দিলেন, আর ধরুন 1 জন অশিক্ষিত তাহলে 1 দিলেন, বা ধরুন কোনো অশিক্ষিত নেই তাহলে আপনি এখানে 0 করে দেবেন। ঠিক আছে, যদি যে যারা যারা শিক্ষিত রয়েছে বা অশিক্ষিত রয়েছে সেগুলো এবার পরিবারের প্রধান যেমন দেওয়া রয়েছে এখানে উদাহরণ দেওয়া রয়েছে। যদি ধরুন পরিবারের প্রধান শিক্ষিত তাহলে শিক্ষিত টিক দিলেন, যদি শিক্ষিত হয় তাহলে তিনি সর্বোচ্চ কত শিক্ষাগত যোগ্যতা তার রয়েছে এখানে লিখে দেবেন। ঠিক আছে, এবার যদি অশিক্ষিত হন তাহলে আর লেখার দরকার পড়বে না, অশিক্ষিত ঠিক দিলে। সদস্য 1 2 3 4 করে এবার বাকি সদস্যগুলো রয়েছে আপনাদের পরিবারের সেগুলো কিন্তু আপনারা লিখতে পারেন। এরপরে 5 নম্বরে বলা হয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। যদি এই ধরনের কোনো পদ থাকে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে নাতে টিক দেবেন। ঠিক আছে, তখন আর হ্যাঁতে টিক দেওয়ার দরকার নেই। আর যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার কিন্তু দিতে হবে এবং সেখানে দেখুন স্বঘোষণাপত্র দিতে হবে বা জমা দিতে হবে, তো নথি জমা দিতে হবে। এবার দেখুন বলা হয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি কেউ সরকারি পেনশন পান তাহলে এখানে টিক দিতে হবে আর সদস্য নাম্বার কিন্তু এখানে দিতে হবে। যদি না পান তাহলে এখানে কিন্তু টিক দেবেন। মনে রাখবেন আপনি হয়তো ভাবছেন যে আপনি ভুলভাল তথ্য দেবেন, সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশানে আপনি ধরা পড়ে যাবেন। তাই যে তথ্যগুলো সঠিক সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার দেখুন বলা হয়েছে যে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, মানে কারো জিএসটি ফাইল যদি করা থাকে সেই জিএসটি ফাইলের নাম্বার এখানে দিতে হবে। আর হ্যাঁ হলে হ্যাঁতে এখানে টিক দেবেন, আর তখন কিন্তু জিএসটির নাম্বার দিতে হবে, না হলে কিছু দেওয়ার দরকার নেই। পরিবারের মোট বাৎসরিক আয় টাকায় কত টাকা পারিবারিক ইনকাম রয়েছে, তো সেক্ষেত্রে আপনার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ যে টাকা আপনি পারিবারিক ইনকাম করেন বাৎসরিক সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন আপনাদের ইনকাম। অন্যান্য পরিচয়পত্র, সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, মানে সিএতে যদি আবেদন করে থাকেন তাহলে দেবেন। যদি প্রযোজ্য না হয় এখানে প্রযোজ্য নয়তে টিক করে দেবেন, তাহলে আর অন্যান্য কিছু করার প্রয়োজন পড়বে না। সদস্য 1 2 বাকি এরকম কিন্তু রয়েছে। এরপর নিচের দিকে চলে আসুন, বলা হয়েছে দেখুন কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এই ধরনের কোনো ক্রেডিট কার্ড আছে কিনা, পরিবারের প্রধানের আছে কিনা, যদি থাকে নাম্বার, আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা, আর কর্তৃপক্ষ কোথা থেকে আপনারা এই কার্ডটা পেয়েছেন বা কারা ইস্যু করেছে সেটা এখানে লিখে দিতে পারেন। তারপর সদস্য 1 2 এইভাবে কিন্তু রয়েছে, বাকিগুলোরও কিন্তু করতে পারেন। এরপরে দেখুন বলা হয়েছে যদি এসআইআর 2026-এর তালিকা থেকে নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না, যদি প্রযোজ্য হয় তাহলে এখানে টিক দেবেন, যদি না হয় না, হ্যাঁ হয় হ্যাঁ, আর যদি হ্যাঁ হয় তাহলে আবার মামলার যে বিবরণ সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। আচ্ছা, এরপর নিচের দিকে চলে আসবেন, অন্যান্য সদস্যদেরও যদি থাকে সেগুলোও দিতে হবে। এবারে দেখুন বলা হয়েছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ।
বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থেকে থাকে তাদের বিবরণ দিতে হবে। অনেকে প্রশ্ন করছিলেন দাদা আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই, তো সেক্ষেত্রে কী করবো, এখানে আপনি এই যে সদস্য সংখ্যা এখানে 0 বসিয়ে দেবেন, তাহলে আর কিছু করার নেই, মানে আর কিছু লিখতে হবে না। আর যদি ধরুন আপনার বাড়িতে 2টো বাচ্চা আছে তাহলে 2 লিখবেন, সদস্য মানে শিশু সদস্য 1, তো এখানে শিশুর নাম দেবেন, তারপর শ্রেণী, কোন বিদ্যালয়ে পড়ে, ধরন সরকারি বেসরকারি মানে কোন ধরনের স্কুলে পড়াশোনা করে সেখানে টিক দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মানে অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য, তো অন্যান্য হলে আবার সেই তার ধরন কিন্তু দিতে হবে, যেমন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি, ওপেন স্কুলিং দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনাকে আবার দিতে হবে, কোন ধরনের সেই ধরনটা কিন্তু লিখতে হবে। আর যদি কোনো বাচ্চা না থাকে তাহলে কিছু লেখার দরকার পড়বে না, ওখানে 0 লিখে দিলে। এবার এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের কিন্তু এক এক করে যোগ করতে পারবেন। এবার শিশুদের টিকাকরণ, যদি টিকাকরণ হয় সেক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, যদি টিকাকরণ করা হয়নি সেক্ষেত্রে এখানে টিক করবেন। এইভাবে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের যে আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, সেগুলো কিন্তু আপনাদেরকে এই জায়গায় লিখে জানিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপর অন্যান্য যে শিশু সদস্য রয়েছে সেগুলোর তথ্য কিন্তু আপনাদেরকে দিতে হবে। এরপর দেখুন বলা হয়েছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পরিবারের প্রধান, এখানে দেখুন বলা হয়েছে পরিবারের প্রধান প্রথমেই, তো প্রধান কিছু পাচ্ছেন কি না, যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক করবেন, আর যদি পাচ্ছেন না তাহলে নাতে টিক করবেন। আর যদি আপনি ধরুন পাচ্ছেন সেক্ষেত্রে এখানে কি বলা হয়েছে প্রকল্পের নাম, আর আপনি কি প্রকল্পটি থেকে নিজেকে কি দেখুন এখানে নিচে বলা হয়েছে প্রত্যাহার করতে চান, মানে এই প্রকল্প থেকে আপনি বেরিয়ে যেতে চান আর টাকা পেতে চান না। তো এই যে প্রকল্পের নাম, এই জায়গাটা দেখুন প্রকল্পের নাম, তো এখানে লেখার দরকার নেই, নিচে বক্স রয়েছে, তো 1 নম্বরে এই যে দেখুন এই যে বক্স রয়েছে এখানে আপনি কোন প্রকল্পের টাকা পাচ্ছেন সেটা লিখবেন। ধরুন আপনি পরিবারের প্রধান, আপনি বৃদ্ধ ভাতা পাচ্ছেন, ঠিক আছে, আপনি বৃদ্ধ ভাতা পাচ্ছেন, তো এখানে বৃদ্ধ ভাতা লিখে দিলেন। প্রত্যাহার করতে চান, যদি আপনি এই বক্সে টিক করেন তাহলে আপনার এই বৃদ্ধ ভাতাটা কিন্তু বন্ধ হয়ে যাবে, মানে এখানে প্রত্যাহার করতে চাইছেন মানে আপনি চাইছেন যে আমার প্রকল্পের টাকাটা যেন না ঢুকুক, তো সেই জন্য আপনাদেরকে বলবো আপনি যেহেতু টাকা চান তো এই জায়গায় কিন্তু আপনি টিক করবেন না। আগে এই বক্সটা কিন্তু বা এই পেজটা কিন্তু ছিল না, এখন নতুন করে এই পেজটা যুক্ত করে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন। আপনি এবারে অনেক মহিলা রয়েছেন যারা মনে ভাবছেন ধরুন আমি বিধবা ভাতার টাকা নেব না, তো আমি নেব কি, আমি অন্নপূর্ণা যোজনার টাকা নেব, তো উনি লিখে দিলেন এখানে বিধবা ভাতা। এবার প্রত্যাহার করতে চান, তো বিধবা ভাতাটা আমি প্রত্যাহার করতে চাই, তো এই রকম আর কি, ঠিক আছে। তবে এই জায়গাটা পরিবারের প্রধানের জন্য মনে রাখবেন। এবার ধরুন কোনো মহিলা তিনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চান, তো সেক্ষেত্রে এই যে মানে আবেদন করছেন আর কি, সেক্ষেত্রে এই যে সদস্য 1 দেখুন, তো হ্যাঁ টাকা পাই, তো এই হ্যাঁ তিনি টাকা পাচ্ছেন। এবার কোন প্রকল্পের টাকা পাচ্ছেন এখানে লিখলেন বিধবা ভাতা। এবার প্রত্যাহার করতে চান, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন, আর যদি আপনি মনে করেন যে না এই প্রকল্পেরও টাকা পাবো, তো সেক্ষেত্রে আপনি এখানে আর টিক করবেন না, এটা ফাঁকা রেখে দেবেন, বুঝতে পেরেছেন। এইভাবে সদস্যদের জায়গায় সদস্যদের, বাড়ির প্রধানের জায়গা প্রধান, সদস্যদের জায়গায় সদস্যদেরগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ নতুন পেজ, একদম নতুন পেজ, দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আগে ছিল না। এবার দেখুন এটা কিন্তু 12 নম্বরের পেজ চলছে। দেখুন বলা হয়েছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। আপনার এই ফর্মটা যদি এবার বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কেন বাতিল হচ্ছে এখানে কিন্তু লেখা দিয়ে দেওয়া হবে। এবারে দেখুন এখানে কিন্তু ঘোষণাপত্র রয়েছে, মানে স্বঘোষণা, এই জায়গায় সম্মতির বক্সে আপনি টিক করে দেবেন, নিচের দিকে চলে আসবেন, এখানে আপনাকে সই করে দিতে হবে, এই জায়গায় আপনি সিগনেচার করে দেবেন, সই করে দেবেন। এরপরে দেখুন নিচের দিকে চলে আসুন। এই আগেই আপনাদেরকে বলছিলাম না যে পরিবার বলতে এমন একটি দল বোঝায় বা এক দল বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘরে খাবার দাবার গ্রহণ করেন, তো এটা কিন্তু পরিবারের হেড, সেই অনুযায়ী কিন্তু এটা দেওয়া হয়েছে। এবার নিচের দিকে চলে আসবেন, ফর্ম কিন্তু শেষ হয়ে গেছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, তো এখানে আপনার কিছু করার দরকার নেই, আপনার নাম, গার্জেনের নাম, তারপর ঠিকানা যেমন ছোট্ট করে রয়েছে শুধু এইটুকু লিখে দেবেন, বাকি এই জায়গায় আপনার কিন্তু কোনো সই টই করার দরকার নেই। এই যে জায়গা রয়েছে, অনেকে বলছিলেন যে দাদা এই জায়গায় আমি কি সিগনেচার করব, তো এখানে আপনার সিগনেচার করার দরকার নেই, যিনি আধিকারিক থাকবেন তিনি সিগনেচার করবেন, তার নাম দেবেন এবং তার বর্তমানে পদ কী রয়েছে, তারিখ রয়েছে, স্থান রয়েছে, এটা কিন্তু তিনি করবেন, আপনার কিছু করার এখানে দরকার নেই। তো দেখতেই পেলেন বন্ধুরা, বর্তমানে নতুন যে ফর্মে সংযোজন করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, তো কোথায় কি লিখতে হবে, আগে 12টা পৃষ্ঠা ছিল, এখন কিন্তু 13টা হয়েছে। যে সমস্ত নতুন আপডেটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার যাদের প্রশ্ন ছিল যে এই ফর্মটা কোথায় পাবো, কোথায় জমা করব, দেখুন এই ফর্ম কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে বিএলওরা আনবে এবং ফর্ম দেবে, আপনারা ফিল আপ করে জমা করতে পারবেন। কোথায় জমা করবেন, আপনি গ্রামে বসবাস করলে আপনার ব্লক রয়েছে, পঞ্চায়েত রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন, এখানেই সম্ভবত জমা নিয়ে নেওয়া হবে। আর যদি আপনি শহর থেকে হন, পৌরসভা, ওয়ার্ড, এই সমস্ত জায়গায় আপনারা যোগাযোগ করবেন, এখানেও কিন্তু ফর্ম জমা নেওয়া হবে আশা করি। তাছাড়া যে সমস্ত বিএলও স্যার বা আধিকারিকরা আপনাদের বাড়িতে ফর্ম দিতে আসবে তাদের থেকে কিন্তু আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। ওই সময় যে নতুন আপডেট থাকবে, আবারও নতুন আপডেট এলে আপনাদেরকে জানিয়ে দেবো, আর আশা করি ওনারাও আবার জমা নিতে পারেন, সেই আপডেট এলে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে যেটুকু আপডেট ছিল আপনাদেরকে দিয়ে দিলাম।
আচ্ছা, অনেকে জানতে চাইছিলেন অনলাইনে আবেদন হবে কিনা। হ্যাঁ, অনলাইনেও কিন্তু আবেদনের আপডেট রয়েছে, শীঘ্রই হয়তো অনলাইনে আপডেট শুরু হয়ে যাবে। সেটা হলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। যদি আপনার কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ফলো করেননি, ফলো করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যান্য বন্ধুরা জানতে পারে। সঙ্গে আপনি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, OECSDL লিখে সার্চ করলে কিন্তু প্রথমেই পেজটা চলে আসবে। আমরা প্রথম আপডেট কিন্তু এখানে দিই, আপনারা অবশ্যই পেয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।